বাংলা বলাটা উচিত নয়, সেটা বাংলাদেশের স্লোগান। বাংলা ভাষা নয়, বাংলা বলে নাকি কোনো ভাষা নেই, বলছে এটা বাংলাদেশি ভাষা। তারপর আবার বলছে যে আচ্ছা এই যে বাংলা বলছে, মুসলমানদের যে জবান, ভাষার মধ্যে এরা হিন্দু মুসলমান করছে। বলেছিলাম খাদ্যের মধ্যে, ভাতের থালার মধ্যে ওরা হিন্দু মুসলমান করেছে, ভাষার মধ্যে ওরা হিন্দু মুসলমান করছে। বলছে মুসলমানদের যে জওয়ানটা ওটা বাংলা ভাষা নয়, ওটা নাকি বাংলাদেশি ভাষা। কেন না মুসলমানরা নাকি জলকে পানি বলে, তাই নাকি ওটা বাংলাদেশি ভাষা। তাদেরকে আমি বলি বন্ধু, আপনারা গিয়ে ওই নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করে দেখুন তো, উনি জলকে কোন ভাষা বলেন? উনিও জলকে পানি বলেন। তাহলে নরেন্দ্র মোদীও একজন বাংলাদেশি, নরেন্দ্র মোদীও একজন ভিনদেশি, বিদেশি। তাহলে নরেন্দ্র মোদীকে ওই পুশব্যাক করা হোক। কি অদ্ভুত ব্যাপার। আমি যে আজকে আমার আপনার যে ভাষা, যে ভাষায় দেশের স্বাধীনতার যে মূল মন্ত্র, স্বাধীনতার পর একটা যে কোনো দেশের জাতীয় সঙ্গীতই হচ্ছে গিয়ে মূল মন্ত্র। সেই মূল মন্ত্র আমাদের দেশের জাতীয় সঙ্গীত। সেই জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে, যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, লিখে নোবেল পুরস্কার পেয়েছেন, যে ভাষায় নজরুল ইসলাম কবিতা লিখেছেন, যে ভাষায় আমাদের নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে সবাই কথা বলেন, সেই ভাষায় কথা বললে নাকি আমরা বাংলাদেশি, আমরা ভিনদেশি, আমরা বিদেশি, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দেশ থেকে। আবার কি বলছি, আস্তে আস্তে একটুখানি গুগল সার্চ করছিলাম যে বাংলা ভাষা একটা 3000 বছরের পুরানো ভাষা। সেই 3000 বছরের পুরানো ভাষায় খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন ভাষা এসে মিশেছে, এটা স্বাভাবিক। ইংরেজি ভাষাতেও মিশেছে, এমনকি আমরা কথার মাঝখানে অনেক ইংরেজি জবান, ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। তা আমরা শুনেছি নাকি নরেন্দ্র মোদী চা বিক্রেতা, তা চা শব্দটা তো ফার্সি থেকে এসেছে, তাহলে বলতে হবে নরেন্দ্র মোদীও পাকিস্তানি, নরেন্দ্র মোদীকে পাকিস্তানে পাঠানো। এরা আসলে বাংলাকে শেষ করতে চাইছে, বাঙালিকে শেষ করতে চাইছে। আজ থেকে 2 মাস আগে যখন অপারেশন সিন্দুর হয়েছিল, অপারেশন সিন্দুরের নাম করে ওরা আমাদের দেশের সেনাবাহিনীকে অপমান পর্যন্ত করতে ছাড়েনি। আমাদের দেশের মহান সেনা, তার যথেষ্ট কৃতিত্ব রয়েছে আমাদের দেশকে, দেশবাসীকে রক্ষা করার ব্যাপারে। এরা সেই সেনাবাহিনীকেও ছাড়ে। সেনাবাহিনী কি নরেন্দ্র মোদীর বাপের সম্পত্তি? হঠাৎ এক রাত্রে বলতে শুরু করলো পাকিস্তান দখল হয়ে গেল, এই লাহোর দখল হয়ে গেল, এই করাচি দখল হয়ে গেল। রাত্রিবেলা 9:30 থেকে শুরু হয়েছিল। আমার তো মনে হচ্ছিল যে যদি ওটা সন্ধ্যে 7টা থেকে শুরু হতো তাহলে বলতো চীন দখল করে ফেলেছে, রাশিয়া দখল করে ফেলেছে। পরের দিন সকালবেলা উঠে দেখা গেল যে পুরোটাই মোদি মিডিয়ার একটা কারসাজি। আসলে তারা ওই অপারেশন সিন্দুরের নাম করে কি করেছে, আমাদের দেশের 10 জন জওয়ানকে শহীদ করেছে। আর ওই অমিত শাহের সাহস পর্যন্ত হয়নি আমাদের জওয়ান যে 10 জন প্রাণ দিয়েছে তাদেরকে সম্মান জানানোর। আজকে ওদের যে গুরু ঠাকুর আরএসএস, সেই আরএসএস এর মোহন ভাগবত পর্যন্ত বলছে যে আপনার সেই সাহসটুকু হয়নি যে 10 জন জওয়ান যে শহীদ হয়েছে তাদেরকেও সম্মান জানানোর। মানে এতটাই নির্লজ্জ ওরা যে দেশের জওয়ান যারা আমার আপনার জন্য প্রাণ দিচ্ছে তাদেরকে ওরা সম্মান পর্যন্ত দিচ্ছে না। তো সেই সময় মানিকদা একটা খুব জরুরি কথা বলেছিল। মানিকদা তখন বলেছিল, এই মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানতে পেরেছিলাম, কিন্তু লোকে তখন মানিকদাকে পাগল বলেছিল, বলেছিল যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, এরকম কিচ্ছু হয়নি। মানিকদা সেই দিন বলেছিল, আজ থেকে 2 মাস আগে, সেটা হচ্ছে গিয়ে
একটা গোপন নোট এসেছে, এলাকায় যত বাংলাদেশি রয়েছে সবাইকে ওরা পুশব্যাক করবে, আর যাদের কাছে প্রপার কাগজপত্র নেই, বাপ ঠাকুরদার কাগজপত্র নেই, তাদের সবাইকে বাংলাদেশি দাগিয়ে দিয়ে দেশ থেকে বেনাগরিক করে দিয়ে দেশ ছাড়া করতে বাধ্য করবে। এইটা মানিক ফকির আজ থেকে 2 মাস আগে বলেছিল। মিডিয়ার বন্ধুদেরকে বলছি, অনুরোধ করছি, আপনারা সেই পুরানো ফুটেজ আজকে আবার চালান। আজকে সেটা প্রমাণিত হয়ে গেছে। মানিক ফকির 2 মাস আগে আমাদের সাবধান করে দিয়েছিল, কিন্তু আমরা সাবধান হইনি। তাই আজকে আমরা সাবধান হয়েছিলাম না বলেই আমাদের কোন সহনাগরিককে ওই বর্ডারের কাছে নিয়ে গিয়ে পেলোডারে চাপিয়ে বর্ডার থেকে ওপারে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমাদের কোন সহনাগরিককে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে বলছে ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশে চলে যাও। এটা আমাদের লজ্জা। মানিক দা তো আমাদেরকে সচেতন করে দিয়েছিলেন, কিন্তু আমরা সচেতন হইনি। আমরা সচেতন হইনি বলেই ওরা কিন্তু আমাদেরকে এই আঘাতটা করতে পারছে, করার সাহসটা পাচ্ছে। বুঝতে হবে কেন এই আঘাতটা করছে। বুঝতে হবে কেন এই আঘাতটা করছে। কারণটা হচ্ছে গিয়ে ওরা 2024-এর নির্বাচনের আগে টার্গেট কি নিয়েছিল? আব কি বার 400 পার। আব কি বার 400 পার কেন চেয়েছিল? দেশের সংবিধান পরিবর্তন করতে চেয়েছিল ওরা। দেশের সংবিধান পরিবর্তন করে দেশের এই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সংবিধানকে খুন করে দিয়ে ওরা দেশে হিন্দু রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। আমি একজন হিন্দু, মানিক ফকির একজন হিন্দু, সৈকত একজন হিন্দু। আমাদের কি অসুবিধা ছিল? আমরা তো সমর্থন করতেই পারতাম, কিন্তু না বন্ধু। তাই বলছি বন্ধু, লড়াই কিন্তু অনেক বড় লড়াই। কারণ এই লড়াই শুধু বাইরের শত্রুর সঙ্গে নয়, এই লড়াই ভেতরের শত্রুর সঙ্গেও। মাথায় রাখবেন, সিরাজদৌল্লা হেরেছিল কারণ তার মন্ত্রিসভায় তার মন্ত্রী মির্জাফর ছিল। আজকে আমাদের রাজ্যেও মির্জাফর রয়েছে, তাদের থেকে সাবধান। সিরাজদৌল্লার কথা বলতে গিয়েই মনে পড়ল আর একজন সিরাজের কথা। এই সদ্য আমরা ব্রিটিশ বধ করেছি, যে ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে বধ করে দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল, সেই ব্রিটিশদেরকে আর একজন সিরাজ, আর একজন মুসলমান গর্বিত ভারতীয় মোহাম্মদ সিরাজ একেবারে নাস্তানাবুদ করে তাদের হারিয়ে দিয়েছে মাঠে ময়দানে। আজকে এরা মুসলমানদেরকে বলে যে মুসলমানদের নাকি দেশভক্তির প্রমাণ দিতে হবে। আরে আমরা আজকে মেটিয়া বুরুজের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, ইতিহাস সাক্ষী রয়েছে যে ইতিহাসকে এরা মুছে দিয়েছে। দেশের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটা? সিপাহী বিদ্রোহ হচ্ছে দেশের প্রথম স্বাধীনতা আন্দোলন। আমরা জানি সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কলকাতায় ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের মধ্যে দিয়ে, কিন্তু সিপাহী বিদ্রোহের যে বীজ, সেই বীজটা পোতা হয়েছিল এই মেটিয়া বুরুজে। কারণ 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, কিন্তু তার বীজ পোতা হয়েছিল যখন 1856 সালে ওই অবধ থেকে অবধের নবাব, অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহকে এই ইংরেজরা এই মেটিয়া বুরুজেতে যখন নির্বাসন দিয়েছিল, সেই দিনই দেশের জনগণ ঠিক করে নিয়েছিল যে এই ইংরেজ সরকার, এই ব্রিটিশদেরকে আমাদের তাড়াতে হবে। তাই বলছি, এই মেটিয়া বুরুজের মাটি অত্যন্ত পবিত্র মাটি। এই মাটিতেই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম বীজ বপন করা হয়েছিল। তাই এই মেটিয়া বুরুজের যে ছাত্র, যুব বা সচেতন নাগরিক যারা রয়েছেন, আপনাদের অনেক বড় দায়িত্ব যে এই আন্দোলনকে, এই দেশের, সারা দেশের মধ্যে এই যে সংবিধানকে ধ্বংস করার এই যে আন্দোলন রয়েছে, সংবিধানকে ধ্বংস করার বিরুদ্ধে এই যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে আপনারাই পথ দেখাবেন। কারণ সেদিন সিপাহী বিদ্রোহকেও আপনারা পথ দেখিয়েছিলেন। আজকে আপনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে।
আমরা ওই হাফ টাইমে নিচে গিয়েছিলাম, একটু চা পান করছিলাম, তখন মানিকদা একটা খুব জরুরি কথা বলেছে। মানিকদা এটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করছিল, কিন্তু আপনাদেরকে বলে যাই, এরকম অনেক মিটিং আমরা করব, শয়ে শয়ে মিটিং আমরা করে ফেলেছি, মানিকদা হয়তো 1000-এর ওপর মিটিং করে ফেলেছে, চিৎকার করে করে বক্তব্য রেখেছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি ভারতীয় জনতা পার্টি ড্যাং ড্যাং করে জিতে যাচ্ছে। তাহলে কি করতে হবে আমাদেরকে আরো আরো বেশি করে সচেতনতা বাড়াতে হবে। এলাকায় এলাকায় শিক্ষিত যে আমাদের সহনাগরিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিজেদের টিম বানাতে হবে, এবং তারপর আরো বেশি সংখ্যক একেবারে লোকেদের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। আপনাদেরকে বোঝাতে হবে কোনটা সিএ, কি এনআরসি, তাতে কি ক্ষতি হতে পারে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে আপনাদের কোন অধিকার হরণ করে নিতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং আরো সাধারণ মানুষকে বোঝাতে হবে। কারণ যতক্ষণ না আপনার কাছে সঠিক জ্ঞানটা থাকবে, এটা আধুনিক যুদ্ধ বিজ্ঞানের মূল নীতি, সেটা হচ্ছে গিয়ে বিপক্ষের সঠিক তথ্য আপনাকে জানতে হবে। সমস্ত শক্তির জায়গা আপনাকে যেমন জানতে হবে, তেমনি দুর্বলতার জায়গাটাকেও আপনাকে জানতে হবে। তার জন্য আপনাকে নিজেকেও পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করা জ্ঞানটা শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখলে হবে না। কারণ জ্ঞান যদি শুধু আপনি নিজের মধ্যে লুকিয়ে রাখেন, সে জ্ঞানের কোনো মূল্য নেই। আপনাকে আপনার জ্ঞানটা সবার মাঝখানে ছড়িয়ে দিতে হবে। আর তৌহিদি জনতার এইটাই হচ্ছে সব থেকে বড় সাফল্য, যে তৌহিদি জনতা শুধু এরকম বড় বড় জনসভা করে থেমে থাকে না। তৌহিদি জনতার একজন সুযোগ্য নেতা সভাপতি আমাদের হাসিপুরদা পাড়ায় পাড়ায় গিয়ে, মসজিদে মসজিদে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, কথা বলে তাদেরকে এই আইনের বিপদ সম্বন্ধে ওয়াকিবহাল করাচ্ছে, তাদের সঙ্গে আলোচনা করছে কি রকম ভাবে আন্দোলন করে এই আইনকে আটকানো সম্ভব। এইটাই একটা বড় কাজ, এবং এই কাজটাকেই আমাদেরকে আরো বেশি করে করতে হবে। বড় জনসভা অনেক হবে, আজকে আমাদের দরকার হুইসপারিং ক্যাম্পেইন, আজকে আমাদের দরকার লোকের ঘরে ঘরে ঢুকে যাওয়া, আজকে আমাদের দরকার লোকের হৃদয়ের মধ্যে পৌঁছে যাওয়া। তবেই গিয়ে আমরা যদি হৃদয় পরিবর্তন করতে পারি, তবে গিয়ে ওই কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় সরকার, সেই যুক্তরাষ্ট্রীয় সরকার থেকে বিজেপিকে আমরা সরাতে পারবো। কয়েকটা জরুরি কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন